স্যার, আমি এই তিজোরিটা খুলতে পারি, শুধু একটা সুযোগ দিন। এই বাচ্চা এখানে কিভাবে এলো? পুরো মিউজিয়াম থমকে গেল। আমেরিকা থেকে আসা বড় টেকনিশিয়ানও হেসে ফেলল। যে তিজোরি আমার মতো মহান টেকনিশিয়ান খুলতে পারল না, তুই সেটা কি খুলবি বে? যা। সে বলল, যদি তুই এটা খুলে দিস তবে আমি তোকে 1 কোটি টাকা দেব। হাসি ছড়িয়ে পড়ল চারদিকে। ক্যামেরার ফ্ল্যাশ চকচক করতে লাগলো, আর মাঝখানে দাঁড়িয়েছিল ছেঁড়া পোশাকে এক রোগা পাতলা গরিব বাচ্চা। এই তিজোরি কোনো সাধারণ তিজোরি নয়। 5 বছর আগে এক পুরনো ধ্বংসস্তূপ থেকে এটাকে বের করা হয়েছিল। বলা হতো যে এর ভেতরে কোনো প্রাচীন রাজার ধন সম্পদ আছে। কিন্তু সমস্যা ছিল এই যে তিজোরিটা খুলছিলই না। আধুনিক সব মেশিন ফেল করে গিয়েছিল। লেজার, ড্রিল, এক্স-রে সবই বেকার। শেষমেশ আমেরিকা থেকে এক স্পেশাল টেকনিশিয়ান ডাকা হয়েছিল, কিন্তু সেও এটা খুলতে পারল না। কিন্তু সেই গরিব ছেলেটি যে কারিশমা দেখালো তা দেখে আমেরিকার বড় বড় দিগ্গজরাও অবাক হয়ে গেল। জানার জন্য শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা। আজ মিউজিয়াম খচাখচ ভরা ছিল। ইতিহাসবিদ, আধিকারিক, মিডিয়া, আর কোনায় দাঁড়িয়েছিল আরফ, এক পরিচ্ছন্নতা কর্মীর ছেলে। তার বাবা মিউজিয়ামে রাতে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করত। আরফ প্রায়ই তার সাথে আসত, চুপচাপ কোনায় বসে পুরনো জিনিসপত্র দেখত। আজও ঠিক তাই হলো। যখন টেকনিশিয়ান হার মেনে নিয়ে বলল, এই তিজোরি হয়তো আর কোনোদিনও খুলবে না, তখনই সেই আওয়াজ এলো, স্যার, আমি খুলতে পারি। সবাই ঘুরে তাকিয়ে হেসে ফেলল। হে, এই বাচ্চা ঝাড়ুদারের ছেলে। গার্ডরা তাকে সরিয়ে দিতে এলো, কিন্তু বাচ্চার চোখে ভয় ছিল না, শুধু ছিল বিশ্বাস। যে হলে কয়েক সেকেন্ড আগে পর্যন্ত ক্যামেরার ফ্ল্যাশ জ্বলছিল, লোকে হাসছিল, বিদেশি এক্সপার্ট ইংরেজিতে কিছু বোঝাচ্ছিল, হঠাৎ সেখানে নিস্তব্ধতা নেমে এলো। সবার নজর একদিকে ঘুরে গেল। সেখানে দাঁড়িয়েছিল ছেঁড়া পোশাকে, ঘষা খাওয়া চটি পরা এক রোগা গরিব বাচ্চা। বয়স আনুমানিক 13-14 বছর। রোদে পোড়া তামাটে মুখ, এলোমেলো চুল, কিন্তু চোখ দুটো একদম স্থির। আমেরিকা থেকে আসা বড় টেকনিশিয়ান যে এই মাত্র খুব আত্মবিশ্বাসের সাথে ঘোষণা করেছিল যে এই তিজোরি আর কোনোদিন খুলবে না, সে প্রথমে চমকে গেল। তারপর তার মুখে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। সে গলায় ঝোলানো দামি আইডি কার্ডটা আঙুল দিয়ে নাড়াতে নাড়াতে বলল, এটা আমার মতো মহান টেকনিশিয়ান খুলতে পারল না, তুই এটাকে কি খুলবি বে? ভিড়ের মধ্যে হালকা হাসি ছড়িয়ে পড়ল। কিছু সাংবাদিক ক্যামেরা তার দিকে ঘুরিয়ে দিল। নতুন একটা তামাশা শুরু হতে যাচ্ছে এই ভেবে। কিছু আধিকারিক বিড়বিড় করে উঠল, সিকিউরিটি কোথায়? বাচ্চাকে এখানে কে ঢুকতে দিল? গার্ডরা তাকে সরিয়ে দেওয়ার জন্য এগিয়ে এলো, কিন্তু বাচ্চাটা নিজের জায়গা থেকে নড়ল না। তার গলা কাঁপছিল না। সে আবারও বলল, স্যার, যদি আপনি আমাকে একটা সুযোগ দেন, আমি এই তালাটা খুলতে পারি। যদি না খুলতে পারি তবে আপনি আমাকে বের করে দেবেন, কিন্তু একবার চেষ্টা তো করতে দিন। একজন আধিকারিক বিরক্ত হয়ে বলল, এটা কোনো খেলা নয়, এটা জাতীয় সম্পদ। 5 বছর ধরে দুনিয়ার বড় বড় এক্সপার্টরা লেগে আছে এর পেছনে। এই বাচ্চা কি করবে? আমেরিকান টেকনিশিয়ানের হয়তো এই পুরো দৃশ্যটা দেখে মজা লাগছিল। সে হেসে এগিয়ে এলো, বাচ্চার কাঁধে আলতো চাপ দিয়ে বলল, চল ঠিক আছে হিরো, একটা কাজ করি। যদি তুই এটা খুলে দিস তবে আমি তোকে 1 কোটি দেব। 1 কোটি ক্যাশ নয়, চেক, ঠিক আছে? সে হাসতে হাসতে ভিড়ের দিকে তাকিয়ে এমনভাবে দেখল যেন কোনো সার্কাসের খেলা শুরু করছে। হাসি গুঞ্জরিত হতে লাগলো। কিছু মোবাইল ক্যামেরা আরও উঁচিয়ে ধরা হলো। কেউ ফিসফিস করে বলল, যদি খুলেও দেয় পরে বলে দেবে মজা করছিলাম। কেউ বলল, দেখি এই বাচ্চা কি নাটক করে। হলের মাঝখানে মোটা লোহার রেলিংয়ের পেছনে একটা বিশাল কালো ধাতুর তিজোরি রাখা ছিল। চারদিকে লাল মখমলের দড়ি, সিকিউরিটি গার্ড, সিসিটিভি ক্যামেরা। সেই তিজোরির ওপর পুরনো রাজ পরিবারের একটি চিহ্ন খোদাই করা ছিল, একটি সিংহ, একটি তলোয়ার, আর কিছু অদ্ভুত প্রতীক। এই তিজোরি কোনো সাধারণ তিজোরি ছিল না। 5 বছর আগে শহর থেকে দূরে এক পুরনো ধ্বংসপ্রায় প্রাসাদের খনন কাজের সময় শ্রমিকরা মাটির নিচ থেকে একটি ভারী লোহার বাক্স খুঁজে পেয়েছিল। তার চারদিকে পাথরের দেওয়াল ছিল, যেন কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে এটাকে লুকিয়ে রেখেছিল। যখন ওটাকে ক্রেন দিয়ে তোলা হলো, তার ওজন দেখে সবাই থমকে গিয়েছিল। পুরনো নথিপত্র থেকে জানা গিয়েছিল যে ওই তিজোরি কোনো প্রাচীন রাজার গুপ্ত তিজোরি হতে পারে, যার ভেতরে হয়তো সম্পদ নয়তো কোনো রহস্য আছে। ওটাকে শহরের এই মিউজিয়ামে আনা হলো। সরকার ঘোষণা করল যে বৈজ্ঞানিক পদ্ধতিতে তিজোরিটি খোলা হবে, ভেঙে নয়। ভেতরে যাই থাকবে তা ইতিহাসে সম্পদ হবে।
কিন্তু সমস্যা ছিল তিজোরিটা খুলছিলই না। তাতে কোনো সাধারণ চাবির ফুটো ছিল না, কোনো কোড ডায়াল করার জায়গা ছিল না, কোনো ইলেকট্রনিক প্যানেলও ছিল না। বাইরে থেকে শুধু দেখা যেত মোটা কালো ধাতু আর কিছু খোদাই করা প্রতীক। এত বছরে দেশের অনেক নামকরা লক এক্সপার্ট ডাকা হয়েছিল। কেউ লেজার দিয়ে স্ক্যান করেছে, কেউ আল্ট্রাসনিক মেশিন লাগিয়েছে, কেউ এক্স-রে দিয়ে ভেতরে দেখার চেষ্টা করেছে, কিন্তু তিজোরি তার রহস্য ফাঁস করেনি। ড্রিল মেশিনগুলো ওই ধাতুর উপর চলতে চলতে গরম হয়ে যেত, কিন্তু ভেতরে ঢুকতে পারত না। মনে হচ্ছিল যেন তিজোরিটা বানানোর সময় এটা ভেবেই ডিজাইন করা হয়েছিল যে আধুনিক কোনো প্রযুক্তি এটাকে ভাঙতে পারবে না। অবশেষে আমেরিকার একটি বড় সিকিউরিটি টেক কোম্পানি থেকে স্পেশাল টেকনিশিয়ান ডাকা হলো। তার পরিচয় মিউজিয়ামের দেওয়ালে টাঙানো পোস্টারেও লেখা ছিল, দুনিয়ার সবচেয়ে জটিল সেফ খোলার বিশেষজ্ঞ। আজ সেই বিমান থেকে নেমে মিডিয়ার সামনে তিজোরি খোলার চেষ্টা করছিল। সেও মেশিন লাগালো, সেন্সার বসালো, ভাইব্রো অ্যানালিসিস করলো, কিন্তু ঘন্টার পর ঘন্টা পরিশ্রমের পর সে হার মেনে নিল। সে মাইক ধরে বলল, দিস সেফ মাইট নেভার ওপেন। হয়তো এটাকে অরিজিনাল চাবি বা গোপন জ্ঞান ছাড়া খোলা অসম্ভব। ঠিক এই নেভার মুহূর্তের মাঝেই কোনায় দাঁড়িয়ে থাকা ছেলেটি এগিয়ে এলো। তার নাম ছিল আরব। সে মিউজিয়ামের জন্য কাজ করত না, সে কোনো দর্শনার্থীর সাথেও আসেনি। সে ছিল পরিচ্ছন্নতা কর্মী মোহনের ছেলে। তার বাবা এই মিউজিয়ামে রাতের শিফটে পরিষ্কারের কাজ করত। যখন সবাই চলে যেত তখন সে ঝাড়ু, মপ আর ডাস্টবিন নিয়ে হলগুলোতে ঘুরে বেড়াতো। অনেক সময় রাতে ফিরতে দেরি হতো বলে আরবও তার বাবার সাথে আসতো, কারণ বাড়িতে একা থাকতে তার ভালো লাগতো না। ছোটবেলা থেকেই আরব এই মিউজিয়ামের দেওয়াল, মূর্তি, পুরনো তলোয়ার, মুদ্রা আর চিত্রগুলোকে অন্য নজরে দেখত। যখন তার বাবা ঝাড়ু দিত, সে কোনায় বসে সেই সব জিনিসের নিচে লাগানো ছোট ছোট বোর্ডগুলো পড়ার চেষ্টা করত। মাঝে মাঝে গার্ডরা তাকে বকা দিত, এই সব ছোবে না, কিন্তু তার চোখ সব সময় খুঁটিয়ে দেখত প্যাটার্ন, সিম্বল, শেপ, তালা আর কবজাগুলো। আরও একটা অদ্ভুত ব্যাপার ছিল, আরবের দাদু, যিনি এখন আর বেঁচে নেই, প্রায় বলতেন, আমরা একসময় রাজার লোক ছিলাম। ছোটবেলায় আরবের কাছে এইসব কথা গল্পের মতো মনে হতো দাদু হয়তো এমনিই একটু বাড়িয়ে বলছেন। কিন্তু দাদু যা যা বলতেন তাতে ডিটেলস এত বেশি থাকতো যে সে মাঝে মাঝে ভাবতে বসে যেত। যেমন দাদু বলতেন, আমাদের পূর্বপুরুষরা তালা বানাতেন, এমন তালা যা কেউ খুলতে পারত না, আবার এমন যা চাইলেই খোলা যেত। রাজাদের সম্পদ রক্ষার দায়িত্ব আমাদের প্রজন্মের ওপরই ছিল। দাদু যখন মারা গেলেন এই কথাগুলো যেন বাতাসে মিলিয়ে গেল। কিন্তু একদিন মিউজিয়ামের পেছনের অংশে একটা পুরনো লাইব্রেরির স্টোররুমের মতো ঘরে, যেখানে ভাঙা চেয়ার আর পুরনো বাক্স রাখা থাকত, সেখানে আরব অদ্ভুত কিছু খুঁজে পেল। সে তার বাবার সাথে রাতের শিফটে এসেছিল। জিনিস সরাতে সরাতে একটা পুরনো কাঠের ট্রাঙ্কের ঢাকনা খুলে গেল। তার ভেতরে ধুলোয় ভরা কিছু বই ছিল, হাতে লেখা, হলুদ হয়ে যাওয়া পাতা, ছেঁড়া মলাট। যখন সবাই চলে গেল, আরব লুকিয়ে আবার সেই ঘরে গেল। সে একটা বই তুলে নিয়ে খুলল। সেই বইতে ছবি ছিল, অদ্ভুত অদ্ভুত সব নিশানা, তালার ডিজাইন, গিয়ার, তিজোরির সেকশন, আর তার সাথে সাথে কিছু গুপ্ত পদ্ধতি, সিম্বল বেসড কম্বিনেশন। অনেক জায়গায় একটা নিশান তার ঠিক মিউজিয়ামের তিজোরির ওপরের নিশানার মতো মনে হলো। তার হৃৎস্পন্দন বেড়ে গেল। কিছু পাতায় লেখা ছিল, রাজ তিজোরির গুপ্ত তালার বিধান কেবল বংশধরদের জন্য, শব্দহীনভাবে খোলার তিজোরি, স্মৃতি দিয়ে খোলার লক। সে পুরোটা বুঝতে পারল না, কিন্তু এটুক বুঝে গেল যে এটা কোনো সাধারণ ডায়েরি নয়। তার মনে পড়ল, দাদু বলতেন, আমাদের কাছে সেই বিদ্যা ছিল যা দিয়ে তিজোরি চাবি ছাড়াই খোলা যায় এবং ভাঙচুর না করেই বন্ধ করা যায়। অনেক রাত ধরে যখন তার বাবা ওপরের হলে পরিষ্কার করত, আরব নিচের স্টোররুমে বসে সেই বইগুলো পড়ার চেষ্টা করত। ভাষাটা পুরনো ছিল, কিন্তু ধীরে ধীরে সে সিম্বলগুলোর মানে বুঝতে শুরু করল। কোন নিশানার কি মানে, কোন স্ক্র্যাচের লজিক কি। সে ফাঁকা বাতাসে হাত দিয়ে প্যাটার্ন বানিয়ে প্র্যাকটিস করত, যেন কোনো অদৃশ্য তালা খুলছে। 5 বছর পর যখন সেই তিজোরির খবর প্রথমবার মিউজিয়ামে এলো, তখন তার ভেতরটা কেঁপে উঠল। যখন সে প্রথমবার তিজোরিটাকে দেখল, সে থমকে দাঁড়িয়ে গেল। এটা সেই একই প্যাটার্ন। তিজোরির গায়ে কিছু চিহ্ন, কিছু কর্নার কাট বইয়ের ডিজাইনের সাথে মিলে যাচ্ছিল। সেই দিন থেকে তার মাথায় একটা পাগলাটে চিন্তা ঘুরপাক খেতে লাগল। এটা কি সেই রাজ তিজোরি হতে পারে যার কথা দাদু বলতেন? আমাদের পূর্বপুরুষরাই কি এই লক বানিয়েছিলেন? সে বাড়ি ফিরে নোটবুকে স্কেচ বানাতো, রাতে বইয়ের সাথে সিম্বলগুলো মেলাতো।
ধীরে ধীরে তার মাথায় তালার পুরো ম্যাপটা তৈরি হয়ে গেল। সে বুঝতে পারল যে এটা কোনো এলোমেলো ধাতুর টুকরো নয়, এর ভেতরে ইন্টারলকিং প্লেটস, স্লাইডিং ওয়েজেস আর ওয়েট বেসড মেকানিজমের একটা জাল আছে, যা কিছু নির্দিষ্ট জায়গায় হালকা চাপ দিলেই আনলক হতে পারে। কিন্তু এই সবটাই ছিল থিওরি, প্র্যাকটিক্যাল করার কোনো সুযোগ তার কাছে ছিল না। আজ যখন আমেরিকান টেকনিশিয়ান হার মেনে নিয়ে বলল এই তিজুরি হয়তো কোনোদিনও খুলবে না, তখন আরবের ভেতর থেকে কান্নার মতো কিছু একটা এলো। তার মনে হলো যেন তার পূর্বপুরুষদের বিদ্যাকে কেউ অপমান করছে। সেই আবেগেই সে চিৎকার করে বলে উঠল, স্যার, আমি খুলতে পারি। এখন সে এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে হয় তাকে পুরোপুরি পাগল বলা হবে অথবা সে ইতিহাস বদলে দেবে। আমেরিকান টেকনিশিয়ান মজায় চ্যালেঞ্জ দিল। ভিড় এটাকে তামাশা মনে করল। এখন সবার চোখ মাঝখানে দাঁড়িয়ে থাকা সেই বাচ্চার দিকে। আরভ ধীরে ধীরে এগিয়ে গেল। তার বাবা ভিড়ের ভেতর থেকে দৌড়ে এলেন। আরে বাবা, তুই কি করছিস? এইসব বড়দের কাজ, নিচে নেমে আয়। কিন্তু এখন আর বিষয়টা বাবা ছেলের রইল না। এটা এখন তার বিশ্বাস আর তার বংশের হারানো সম্মানের বিষয় হয়ে দাঁড়িয়েছিল। সে তিজোরির কাছে গিয়ে তার শীতল গায়ের ওপর হাত রাখল। ধাতুটা ঠান্ডা ছিল, কিন্তু তার ভেতরে যেন এক গরম লহর বয়ে যাচ্ছিল। সে লম্বা একটা শ্বাস নিল। সে কোনো মেশিন চাইল না, কোনো হাতুড়ি বা টুলস চাইল না। সবার মনে হলো যে বাচ্চাটা এখন কোনো সিনেমার মতো কিছু একটা করবে, দুহাত বাড়িয়ে চোখ বন্ধ করে মন্ত্র পড়বে। কিন্তু সে এমন কিছুই করল না। সে শুধু তার আঙুলগুলো তিজোরির গায়ের ওপর রাখল, উপরের সিম্বলগুলোকে আলতো করে ছুলো যেন সেগুলোকে চিনছে। সে তিজোরির এক পাশে কিনারার কাছে একটা জায়গায় হাত রাখল, যেখানে সামান্য একটু উঁচু অংশ ছিল, যা সাধারণ মানুষের নজরে পড়ে না, কিন্তু অভিজ্ঞ চোখে দেখলে সেটা অনর্থক মনে হয় না। সে প্রথমে আঙুল দিয়ে কিছু নির্দিষ্ট জায়গায় হালকা টোকা দিল, ঠক ঠক, যেন কোনো অদৃশ্য ছন্দের মতো। ধাতুর ভেতর থেকে হালকা একটা প্রতিধ্বনি এলো। তারপর সে দুহাত দিয়ে দুটো আলাদা জায়গায় একসাথে চাপ দিল, তারপর ছেড়ে দিল। তারপর তৃতীয় একটা জায়গায় হাত রাখল। তার পুরো মনোযোগ ছিল সেই বইয়ের স্মৃতিতে। প্রথমে ওপরের প্লেট, তারপর নিচের ওয়েজ, তারপর ডান দিকের স্লাইড। মিডিয়া কর্মীদের কাছে এইসব খুব ধীর গতির আর বোরিং মনে হচ্ছিল। কেউ ক্যামেরা নামিয়ে নিল, কিছুই হবে না, জাস্ট টাইম পাস। কেউ ফিসফিস করছিল, দেখিস একটু পরে গার্ডরা এটাকে তাড়িয়ে দেবে। হলের ভেতর কেবল কিছু মানুষের শ্বাস থমকেছিল। তার বাবা, কিছু পুরনো কর্মী যারা তাকে লাইব্রেরিতে বসে থাকতে দেখেছিল, আর হয়তো সেই ইঞ্জিনিয়ার যে অবাক হয়ে দেখছিল যে এই ছেলেটা এলোমেলো নয়, বরং খুব নির্দিষ্ট একটা প্যাটার্নে কাজ করছে। আরব শেষবারের মতো তিজোরির একটা কিনারে তালু রাখল এবং খুব হালকা কিন্তু স্থির চাপে কয়েক সেন্টিমিটার স্লাইডিং মোশন করল, যেন কোনো অদৃশ্য লককে নিজের জায়গা থেকে সরাচ্ছে। খুবই হালকা একটা আওয়াজ হলো, এতই হালকা যে অনেকে শুনতেই পেল না, কিন্তু যারা তিজোরির একদম কাছে দাঁড়িয়েছিল তাদের কানে আওয়াজটা পৌঁছালো। তারপর ভেতর থেকে ভারী কিছু একটা সরে যাওয়ার আওয়াজ এলো, গুড় গুড় গুড়, যেন কোনো মেটাল প্লেট নিচের দিকে পড়ে গেল। পরের মুহূর্তেই তিজোরির ভারী দরজাটা সামান্য একটু সামনের দিকে ঝুঁকে গেল। কেউ একজন আলতো করে ধাক্কা দিতেই তিজোরির দরজা খুলে গেল। পুরো মিউজিয়াম স্তব্ধ হয়ে গেল। কয়েক সেকেন্ড পর্যন্ত কেউ বুঝতেই পারল না যে ঠিক কি হয়েছে। তারপর হঠাৎ ক্যামেরার ফ্ল্যাশ একদম তীব্র হয়ে উঠল। ভিড়ের মধ্যে একটা ঢেউয়ের মতো শব্দ উঠল, খুলে গেছে, তিজোরি খুলে গেছে। কেউ চিৎকার করে বলল, ইম্পসিবল। কেউ অবিশ্বাসী নিজের মাথায় হাত দিয়ে বসে পড়ল। আমেরিকান টেকনিশিয়ানের মুখের রং উড়ে গিয়েছিল। সে তিজোরির কাছে দৌড়ে এলো, দরজার জোড়া, কবজা, লক মেকানিজম দেখতে লাগলো। সে ভেতরে উঁকি দিল, বাইরে দেখল, তারপর বাচ্চার দিকে তাকালো। ভেতরে সোনা ছিল না, কোনো চকচকে হিরে, সোনার মুদ্রার স্তূপ বা গয়না কিছুই ছিল না। ভেতরে ছিল চামড়ার পুরনো থলি, তামার সিলিন্ডার, গুটিয়ে রাখা পার্চমেন্ট পেপার, সিল মারা নথিপত্র, রাজবংশের মোহর আর কিছু ধাতব প্লেট যার উপর লিপি খোদাই করা ছিল। ইতিহাসবিদদের কাছে এটা সোনার চেয়েও দামি ছিল। একজন সিনিয়র হিস্টোরিয়ান কাঁপা কাঁপা হাতে একটা নথি তুললেন। তার হাতের লেখা আর সিল দেখে আবেগপ্রবণ হয়ে বসে পড়লেন। এটা তো সেই রাজবংশের আসল ল্যান্ড ট্রিটি মনে হচ্ছে। এটা তো সেই সময়ের আসল মোহর, যার কথা কেবল লোকগাথায় শোনা যেত। এটা পুরো ইতিহাসের বই বদলে দিতে পারে। কেউ বলল, আমরা সোনা খুঁজছিলাম, কিন্তু আমরা ইতিহাস খুঁজে পেয়েছি। আমেরিকান টেকনিশিয়ান, যে পৃথিবীর সব জায়গায় নিজের টুলস আর কোড দিয়ে তালা খুলেছে, সে ধীরে ধীরে বলল, এটা অসম্ভব,
এখানে কোনো দৃশ্যমান চাবির ছিদ্র ছিল না, কোনো কোড বা কম্বিনেশন ইনপুট করার জায়গা ছিল না। হাউ ডিড ইউ ডু দিস? আরব শুধু এটুকু বলল, স্যার, এই তালা মেশিন দিয়ে নয়, স্মৃতি দিয়ে খোলে। এটা যখন বানানো হয়েছিল তার পদ্ধতি একটা বিশেষ বইতে লেখা ছিল। আমার দাদু বলতেন আমাদের পূর্বপুরুষরা তালা বানাতেন। আমার মনে হলো হয়তো তারাই এটা বানিয়েছেন। আমি শুধু সেই প্যাটার্নটা অ্যাপ্লাই করেছি যেটা সেই পুরনো বইতে ছিল। তার শব্দগুলো সাধারণ ছিল, কিন্তু তার পেছনে ছিল প্রজন্মের পর প্রজন্মের জ্ঞান। সে শুধু নিজের নয়, তার দাদু, পরদাদু আর তাদের সেই পৃথিবীর কথা বলছিল যাকে রাজার লোক বলে মানুষ ভুলে গিয়েছিল। সরকার ঝড়ের গতিতে প্রেস কনফারেন্স ডাকল। বাচ্চাটাকে মঞ্চে ডাকা হলো। তার ছেঁড়া পোশাক দেখে কেউ কেউ বলল, আগে ওকে ভালো জামা কাপড় দাও। কিন্তু আরব সেই পোশাকেই সামান্য ভয় আর গর্ব নিয়ে স্টেজে দাঁড়িয়ে থাকল। একজন আধিকারিক ঘোষণা করলেন, আজ এই বাচ্চা শুধু একটা তিজোরি খোলেনি, সে আমাদের ইতিহাসের একটা বন্ধ ঘর খুলে দিয়েছে। সরকার তার পড়াশোনার পুরো দায়িত্ব নেবে, তাকে স্কলারশিপ দেওয়া হবে। সে ইঞ্জিনিয়ারিং পড়তে চায় বা ইতিহাস বা সায়েন্স, যাই হোক। হলের কোনায় দাঁড়িয়ে থাকা আমেরিকান টেকনিশিয়ান, যে এতক্ষণ ঘোরের মধ্যে ছিল, সে ধীরে ধীরে এগিয়ে এলো। তার হাতে একটা চেক বই ছিল। সে মাইকের প্রয়োজন বোধ করল না। সে সবার সামনে চেকে একটা অ্যামাউন্ট লিখল, পিছনে অনেকগুলো শূন্য। কোনো কথা না বলে সে চেকটা আরবের দিকে বাড়িয়ে দিল। আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম। সে নিচু গলায় বলল, আমাকে আমার কথা রাখতে হবে। মাঝে মাঝে কোনো সংস্কৃতির জ্ঞান যে কোনো মডার্ন টেকনোলজির চেয়ে অনেক বড় হয়। আরবের বাবার হাত কাঁপছিল। তিনি বুঝতে পারছিলেন না যে কোনটার ওজন বেশি, সেই চেকের, সেই মুহূর্তের, নাকি নিজের ছেলের কাঁধে হঠাৎ করে আসা আকাশচুম্বী প্রত্যাশার। কিন্তু আসল কথা টাকার ছিল না। আসল কথা ছিল এই যে ছেলেটিকে গতকাল পর্যন্ত ঝাড়ুদারের ছেলে বলে অবহেলা করা হতো, আজ সে জাতীয় মঞ্চে দাঁড়িয়েছিল আর সারা বিশ্বের ক্যামেরা তার মুখ বন্দি করছিল। সব তালা শক্তি দিয়ে খোলে না, কিছু তালা ইতিহাস দিয়ে খোলে, কিছু তালা মেশিন নয়, স্মৃতি দিয়ে খোলে, কিছু তালা চাবি নয়, সঠিক গল্প খোঁজে। আরব গরিব ছিল, তার দামি স্কুল ছিল না, পকেটে দামি ফোন ছিল না, নামের পাশে কোনো ডিগ্রি ছিল না, কিন্তু তার জ্ঞান ছিল অনেক সমৃদ্ধ। প্রজন্মের ঐতিহ্য থেকে পাওয়া কৌতূহল তাকে ভিড় থেকে সামনে নিয়ে আসার জন্য যথেষ্ট ছিল। যদি আপনার মনে হয় যে ট্যালেন্ট জায়গা দেখে না, ডিগ্রি দেখে না, শুধু একটা সুযোগ খোঁজে, তবে মনে রাখবেন, সুযোগ প্রতিটি বাচ্চার পাওয়া উচিত। আশা করি কাহিনীটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের সাইফ ভয়েস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।